এখানে অন্তর্বর্তী সরকার দুর্নীতি করেছে, তাদের বিচার হওয়া দরকার, আপনি বিচারের ব্যবস্থা করেন। উনি সরাসরি তাকে আহ্বান জানিয়েছে। আজকে আমাদের মাননীয় বিরোধী দলের নেতা স্পষ্ট করে বলেছে, হ্যাঁ তারা দুর্নীতি করেছে। তার মানে সরকারি দল বিরোধী দল উভয়ে এখানে ঐক্যমত পোষণ করেছে যে ডক্টর ইউনূস সাহেব এখানে দুর্নীতি করেছে এবং এই দুর্নীতির বিচার হওয়া দরকার। এবং এখানে সবচেয়ে বেশি আরো স্পষ্ট হয়েছে যে আপনি বলেছেন যে প্রশ্ন করেছেন বিদেশিরা কেউ আছে কিনা। আপনি জানেন গত যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবটা হলো আমাদের বাইডেন সাহেব এখানে বাংলাদেশের $29 মিলিয়ন ইনভেস্ট করেছিলেন। ইনভেস্ট করে এখানে অনেককে, পিটার হাস অনেক লোককে ভাড়া করে 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 এনজিওকে, আমাদেরকে সামরিক অফিসার, প্রশাসনিক অফিসার, পুলিশের লোক, ছাত্র বিভিন্ন করে একটা সুন্দর করে একটা বিপ্লব সাজিয়েছিল। এটা বাস্তবতা, এটা সহজ হয়েছে। তারপরে ডক্টর ইউনূস সাহেব আসা ক্ষমতাটা আমাকে বসে গেলেন বাইডেন সাহেবের বদলতে। যদি বিপ্লব হয়ে থাকে, আমাদের বক্তব্য ছিল বিপ্লব হলে বিপ্লবী সরকার হবে। ডক্টর ইউনূসকে নজরুল, তারপরে ওই যে শফিকুর রহমান, তারপরে আমি নাম দিয়ে বলছি পরিষ্কার, দুর্নীতির কথাই বলছে, দুর্নীতির কথাই বলছেন, সেখানে আদিলুর রহমান, তারপরে সেখানে রেজওয়ানের স্বামী তো অনেক দুর্নীতি করেছেন, এটা পরিষ্কার সবাই দেখেছেন। কাজে দেখা গেছে যে কে করে নাই, ইভেন কি আমাদের ছাত্র নেতাদের মধ্যে দেওয়া হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় দায়িত্ব হয়েছিল, সে তো দেদারসে দুর্নীতি করেছে সবাই বলে। এমন কাজে এই যে দুর্নীতিরা তারা করেছে এটা তো স্পষ্ট হয়েছে। আজকে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান স্পষ্টত বলেছে যে এটা একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। কিন্তু সেই ক্ষেত্রে নির্বাচনের এই 5 মাস পর যে 11 দলকে আসলে ষড়যন্ত্র করে যে হারানো হয়েছে নির্বাচনে, সেটি আসলে কেন বলেছে? বা আসলে আপনি আবার এটি উল্লেখ করেছেন জামায়াতের আমি যে তারা স্বীকার করেছে যে তারা ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের সাথে আসলে ষড়যন্ত্র পরিষ্কার, কারণ আপনি দেখেন কয়দিন আগে পরিষ্কার কয়দিন আগে দেখেন আপনাদের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমাদের খলিল সাহেবের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রী অফিসে দেখা করে বলছে যে আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে জয়লাভ করেছি, আপনারা যদি বাজি ধরতে চান তাহলে আমেরিকার সঙ্গে বাজি ধরতে হবে। যদিও আমেরিকানরা হেরে গেছে পরে, এখন বাজিটা ধরলে কি হইতো আমাদের অবস্থা বুঝতে পারছেন। কাজে আমেরিকানরা তো চাচ্ছে এবং বলছে এই সরকারটা তারা এনেছে ক্ষমতায়, এটা হয়তো স্বীকার করবে না সরকার। কাজে এই সরকার তো তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় আনছে। এখানে আনার পরে আমরা কি দেখলাম, আমরা সাউথ প্লাজা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা অনুষ্ঠান করতে দিলাম। কেন, কি কারণে, কি যুক্তিতে? কেন আমার দক্ষিণ প্লাজায় আমার ভিতরে সার্কিট কিভাবে কাজ করে এটা টেলিফোন মেকানিক জানে না, এটা শুধু জানে ডিজাইনাররা। ইফতেখারুজ্জামান সাহেব বলেন একটা এনজিওর একটা ভাড়াটিয়া লোক, তারা কদিন ইয়ার সঙ্গে ছিল, বন্ধু সরকারের ছিল, বিভিন্ন সংস্কারের সঙ্গে ছিল, কই কিছু করতে পারছে? তারা কথায় কথায় দুর্নীতি দেখে, অন্ধসারে দুর্নীতি তারা দেখে না। তারা সারা সব লোক আওয়ামী লীগের দুর্নীতি দেখে, বিএনপির দুর্নীতি দেখে, তারা বিএনপি যতবার ক্ষমতা ছিল তাদের দুর্নীতি দেখেছে। আর এই ইফতেখারুজ্জামান সাহেব গত 2 বছরের কোনো দুর্নীতি দেখে নাই। কাজে এই সমস্ত যে কি বলে যে ওই যে পরজীবী লোকগুলা যারা অন্যের কথায় উঠে বসে এবং তারা রাজনৈতিক দলগুলাকে সবসময় চলে, রাজনৈতিক দলকে অবমূল্যায়ন করতে চেষ্টা করে, রাজনৈতিক দলের প্রতি তারা সবসময় একটা আক্রোশ নিয়ে কাজ করে। কারণ উনি তো 2 বছর ছিলেন, উনি বুক ফুলে বলেন দুর্নীতি হয় নাই। আর ষড়যন্ত্র যে হয় নাই তাদের কি হচ্ছে আমরা কি দেখেছি? আমরা তো ইলেকশনে এমনকি সরকার, এমনকি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন যে আমরা যদি সংস্কারের দাবি না মানতাম তাহলে নির্বাচন হইতো না। তার মানে এটা ষড়যন্ত্র অংশ। মানে আমরা এই যে ষড়যন্ত্রটা কি জিনিস, একটা বলবো আর একটা করবো, এটা ষড়যন্ত্র। কাজে এখানে ষড়যন্ত্রের আলামত তো আমরা পাচ্ছি। এবং আজকে যে আমাদের দলীয় প্রধান বলেছেন, এটা বলিষ্ঠ কথা বলেছেন, আমরা সরকারের কাছ থেকে সুস্পষ্ট জবাব চাই এবং আমরা অবশ্যই যে কোনো মূল্যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতির তদন্ত চাই, বিচার চাই। তাহলে জামাতের আমির এই ধরনের কথাবার্তা বলতে মজা পায়, আনন্দ পায়, এটা পার্ট অফ ওনার হইলো যে এন্টারটেনমেন্ট পলিটিক্স। এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। হ্যাঁ, একটা জায়গায় ওনার সাথে একমত হওয়া যাইতে পারে, সেটা হলো, সেটা বাচ্চু ভাই বলতে যাও বলেন এই পুরোপুরি, সেটা হলো উনার যে নির্বাচনী আসন ঢাকা 16, সেখানে কি উনি পাশ করেছে? আমি তার পাশের এলাকার বাসিন্দা এবং ইলেকশনের দিন আমার বিরাট কৌতূহল। শফিকুল ইসলাম মিল্টন আগায় ছিল, মিল্টন ভাই ওইখানে আমরা চিনি, মিল্টন সাহেবকে অনেক আগে থেকে ছোটবেলা থেকে দেখি। আমার অনেক কৌতূহল ছিল এখানে ইলেকশনটা কেমন হচ্ছে, যেহেতু বিরোধী দলের প্রধান উনি নির্বাচন করেছেন, ওখান থেকে আমি গেছি। আমি মাঠে সাংবাদিকতার অভিজ্ঞতা এবং দীর্ঘদিন নির্বাচন দেখা, মাঠে আমি যে চিত্র দেখেছি তাতে ওনার ওখানে জামানত হারানোর কথা, সেখানে উনি পাশ করলো কিভাবে আমারও সন্দেহ আছে। এবং ঢাকাতে আমিনুল হক আপনারা জানেন সাবেক ফুটবল দলের অধিনায়ক ছিলেন, মিরপুরে উনি কাজ করে দীর্ঘদিন থেকে, সেখানে উনি অল্প কিছু ভোটের ব্যবধানে উনি হেরে যায় এবং যেই ব্যক্তি ওখানে বিজয়ী হয়েছেন সেই ভদ্রলোক, প্রচণ্ড ভদ্রলোক, তার সাথে আমি শো করছি, টকশোতে আলাপ করছি, প্রচণ্ড ভদ্রলোক। কিন্তু উনার ফ্যামিলির লোকজন, উনার ছেলেমেয়েরাও জানে না যে উনি নেতা, ছেলেমেয়েরা চিনে ওনাকে আব্বা হিসাবে, মানে বাবা হিসাবে।
সেই লোক পাশ করছে আমিনুল হকের সাথে। এগুলো তো একটা আশ্চর্যজনক ঘটনা। এই নির্বাচনে অনেক রকম বিরোধী দলের আরেকজন হুইপ ঢাকা ৮ নাহিদ ইসলামের আসন, সেখানকার জনগণের মন্তব্য নিয়ে দেখেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। হ্যাঁ, আপনি তো যে মানুষ বলে বলেন না, লোকে বলে, লোকে কি বলে শুনে দেখেন। একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো হাসিনাও করছে। হাসিনাও তো প্রত্যেকবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পরে বলছে কি, জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে। ফলে জনগণ রিয়েলি কি বলে, মাঠের একটা বাস্তবতা আছে। আপনি সেই এলাকাগুলোতে যান, সেই এলাকাগুলো মানুষ কিভাবে বলে। এখানে মানুষ ভোট দিয়েছে, কতগুলো জায়গায় ফলাফল মেনুবারিং করা হয়েছে, এই ব্যাপারে আমারও সন্দেহ আছে। নাহলে জামাতের এতগুলো আসন পাওয়ার কথা না, কোনোভাবে এতগুলো আসন পাওয়ার কথা না। ফলে জামাতের আমিরের সাথে আমি একমত, এটা তদন্ত হওয়া দরকার। এবং ঢাকার এই আসনগুলো কিভাবে একচেটিয়া জামাতের পকেটে গেল, এইটা বিএনপিরও একটু আমার মনে হয় যে শক্তভাবে এটা তদন্ত করা উচিত। এটা গেল একটা। আরেকটা হলো যে দেখেন, এখানে গণ অভ্যুত্থানে আমরা যখন মাঠে ছিলাম, আমরা কোনো ডিপ স্টেট দেখি নাই, আমরা কোনো ষড়যন্ত্রকারীকে দেখি নাই। জাতিসংঘের প্রতিবেদনে বলা হচ্ছে 1400-র মতো লোক মারা গেছে, কিন্তু বেসরকারি হিসাব মতে 3000 4000 হতে পারে সংখ্যাটা, এবং আহত 25 থেকে 30,000, এটা আমরা দেখতেছি, এটা সবাই আমরা জানি। এখানে কোনো এম্বাসির লোক আহত হয়নি, কোনো বিদেশি চর নিহত হয়নি, আন্দোলন করেনি। এখানে আন্দোলনটা বাংলাদেশের এই জেনজি জেনারেশন, একটা জেনারেশনাল মুভমেন্ট। কিন্তু 71টা যেরকম আওয়ামী লীগ তার নিজের কারণে কুক্ষিগত করছে, এবং 71কে জামাত যেভাবে অলওয়েজ একটা ভারতের ষড়যন্ত্র আকারে দেখে ব্যাখ্যা করে, একইভাবে এখন 24কে নিজেদের পকেটস্থ করতে গিয়ে এটা এখন আমেরিকার ষড়যন্ত্র হয়ে গেছে। এই আমেরিকার ষড়যন্ত্র ভালো হইতো যদি জামাত ক্ষমতায় আসতো। যদি জামাতের সাথে যখন আমেরিকান এম্বাসিগুলো মিটিং করতেছিল, তখন কিন্তু আমার প্রিয় বক্তা মুফতি আমির হামজা বলছিল যে আমেরিকাও চায় জামাত ক্ষমতায় আসুক। যখন আমেরিকা জামাতকে চাবে, তখন সেটা হবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু এর বাইরে যদি অন্য কেউ চায়, সেটা হবে সাম্রাজ্যবাদের দালাল। এই যে নিরপেক্ষতার নতুন সংজ্ঞা 5 তারিখের পরে আমরা পাইছি, এটা একটা অভিশাপ বাংলাদেশের জন্য। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার আগে বাংলাদেশ। এখানে আমরা দিল্লিপন্থী হইতে চাই না, পিন্ডিপন্থী হইতে চাই না, আমেরিকাপন্থী তো নাই। তো ফলে এইরকম একটা জায়গা থেকে, একটা জাতীয় স্বার্থের জায়গা থেকে রাজনীতিটা করতে হবে। সেই রাজনীতিটা আপনি যদি এমন এমন কথাবার্তা বলেন, যে কথাবার্তাগুলো আপনার নিজের জন্যই, নিজের রাজনীতির জন্যই ক্ষতিকর, যেমন আমির সাহেব যে কথাটা বললেন, অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত ভদ্রলোক, কোনো সমস্যা নেই, কিন্তু কথাবার্তা তো ভাই সিরিয়াসলি নেওয়া যায় না। এইসব কথা আপনি সহজ কথা বলতে বলছেন, কিন্তু এই কথাগুলি তো মানে সিরিয়াসলি পলিটিক্যাল অ্যাটিটিউড আকারে আমরা নিতে পারি না। তো ফলে কনস্ট্রাকটিভ, হ্যাঁ, আপনি বিএনপি সমালোচনা করেন, বিএনপি সব ভালো করতেছে, সে কথা কেউ তো বিএনপিও তো বলে না। সেই সমালোচনা কি হরে ধরে প্রোপাগান্ডা করা, হরে ধরে আপনার ট্যাগিং করা, হরে ধরে একটা ন্যারেটিভ সাইরা দেওয়া বাজারে। আমরা ন্যারেটিভ, বাংলাদেশ যদি ন্যারেটিভ মানে বয়ানের রাজনীতি যদি জয়ী হইতো, হাসিনা ক্ষমতায় থাকতো। হাসিনার চেয়ে বড় ন্যারেটিভ বাস্তব পৃথিবীতে আর নাই, এই 21শ শতাব্দীতে অন্তত। সেখানে এই ন্যারেটিভের বিরুদ্ধে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। ফলে আমরা ফ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি এখানে টিআইবি, আরেকটা কথা হলো এখানে টিআইবির অতীতের অনেক কর্মকাণ্ড আমরা জানি, দেখছি, কিন্তু টিআইবি এখানে একটা আলোচনা করছে আমাদের শ্রদ্ধেয় আখতার সাহেব। উনি বলেছেন যে বিগত আমলে দুর্নীতি নিয়ে টিআইবি কোনো কথা বলে না। টিআইবি একটা রিপোর্ট করছে, বিগত ইন্টারিমের আমলে শুধু সেবা খাতে 12,366 আপনার কোটি টাকা, হাজার কোটি টাকা, 12,000 কোটি টাকার উপরে ঘুষ লেনদেন হয়েছে শুধু ইন্টারিমের আমলে। তো এবং ঘুষ লেনদেনের এই যে পুরো প্রক্রিয়াটা, এই যে একটা, এখন আপনি দেখেন এখনো কি কোনো চাকরি হয় সরকারি অফিসে? ধরেন বিএনপির নেতা বাচ্চু ভাই একটা রেফার করে পাঠাচ্ছে, তার স্থলের চাকরি হবে, সবার আগে বাদ দিবে, এটা বিএনপি পাঠাইছে। এই কারণে এখনো এখানে এমন একটা চক্র রয়ে গেছে, অসহায়। আমি যে কদিন আগে বলছিলাম আপনার যে বিএনপি ক্ষমতায়, দেশ চালাচ্ছে জামাত আওয়ামী লীগ। কারণ ওই যে গোপন আতাত হয়েছিল, হ্যাঁ, গুপ্ত এবং আজকের পলাতক মিলা যে আতাতটা, এই আতাতের মধ্যে এমন এক সিন্ডিকেট গড়ে উঠছে, সেখানে বিএনপি পলিটিক্যালি ডে বাই ডে অনেক বেশি আপনার ধরেন যে কি বলবো, যে ডিপ্রাইভ হচ্ছে, হতাশ হচ্ছে যারা নির্যাতিত ত্যাগী কর্মীরা। তো ফলে এখানে এই যে সিন্ডিকেটটা গড়ে উঠছে, এটা তো সবচেয়ে ভালো সুযোগ ছিল ইন্টারিমের আমলে ব্যাটেল করার। তা না করে তারা এটাকে প্রোটেক্ট করছে। যদি নিজেদের হয়ে যেত তাহলে তার সাতক্ষণ না, তাদের সাথে যারা আঘাত করছে তাদেরকে তারা প্রোটেক্ট করছে, করার মধ্য দিয়ে এই জিনিসটা হয়েছে। আরেকটা হলো যে আপনি বলতেছেন খলিল সাহেবের ব্যাপারে বিএনপি আপত্তি তুলে নেই ইন্টারিমের আমলে। তখন বিএনপিকে কি বলা হয়েছে? জুলাই বিরোধী, নানা কিছু। তারপরে যখন খলিল সাহেবের এক্সপার্টিসকে আমলে নিয়ে বিএনপি যখন ওনাকে নিল, তাহলে তার মানে কি জামাত এনসিপি খলিল সাহেবকে বারবার ডিফেন্ড করছে, খলিল সাহেবের পক্ষে দাঁড়াইছে। তাহলে জামাত এনসিপির একটা লোককে, হ্যাঁ, জামাত এনসিপির দাবিকে মাইনা বিএনপি ইনকর্পোরেট করছে। এবং আরেকটা উদাহরণ দেয়, বিএনপি কি শুধু খলিল সাহেবকে ইনকর্পোরেট করছে বিএনপির বাইরে থেকে? জাহিদুর রহমান কবে বিএনপি করছে? ডাক্তার জাহিদুর রহমান সাহেব টক শোতে 15 দিন আগে উনি বলছেন উনি বিএনপির কেউ না। তো বিএনপি ওনাকে অ্যাডাপ্ট করে নেয়নি। বিএনপির তো ঐতিহ্য আছে। আমাকে কতবার অফার দিচ্ছে, এই যে আমাকে বিএনপির দালাল বলা হয়, হ্যাঁ, 2 টাকা না নিলাম না, শুইলাম না, হ্যাঁ, তো আজকে একটা মন্ত্রী না হয়ে কতবার অপরাধ করছি। তো আপনি দেখেন, এবং আজকে এই গভর্নমেন্টে দেখেন আপনি, এই আশিক সাহেব নাই বিডার, আপনার বাংলা একাডেমিতে মোহাম্মদ আজম নাই, ফারুক আসিফ নাই পিআইবিতে,
তো আপনি বলেন সেই প্রসঙ্গ নিয়ে ইন্টারিমের লোক সবকে বাদ দিয়ে দিয়েছে বিএনপি। রেজাউল করিম রনি যেমনটা বলছিলেন, যে প্রশ্নটি তুলেছেন, বিএনপি আসলে ক্ষমতায় কিন্তু দেশ চালাচ্ছে জামায়াত আওয়ামী লীগ, এই বক্তব্য নিয়ে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান আপনার কাছে আসবো, তার আগে একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি কঠিন কথা সহজে অনুষ্ঠানে। বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান, যেমনটা রেজাউল করিম রনি বিরতির আগে বলছিলেন, সেই প্রসঙ্গ তুলে যদি আপনার কাছে আসি, যে উনি যেমনটা বলেছেন বিএনপি ক্ষমতায় কিন্তু দেশ চালাচ্ছে জামায়াত আওয়ামী লীগ, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো। সেই সাথে জানতে চাইবো অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে জামায়াতের ঘনিষ্ঠতা বেশি দেখা গেছে, এমনটাও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে জামায়াত ঘনিষ্ঠ বা শিবিরের সাবেক কর্মীদের পদায়ন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিল জামায়াত জোটে থাকা এনসিপির নেতারা, যখন সেই সময় আমি আপনাকে সেটা বলছিলাম। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যদি আসলে ষড়যন্ত্র করে, সেটি তো আসলে বিএনপির বিরুদ্ধে হওয়ার কথা, সেটি জামায়াতের বিরুদ্ধে কেন করবে? দেখেন, আমার ছোট ভাই অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে ঢাকা মহানগরের 3টা আসনে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং 3টা ইঞ্জিনিয়ারিং হওয়ার কারণে জনগণ ভোট দিতে পারে নাই, কিন্তু তারা নির্বাচিত হয়েছে। তার মানে তো প্রমাণিত হয়ে গেল। ডক্টর শফিক রহমান যে কথাটা বলছেন প্রমাণিত হয়ে গেল। তারপরে উনি তো জানেন ইঞ্জিনিয়ারিং করে পাশ করছেন। তা ওনারা আসলে ইঞ্জিনিয়ারিং করে পাশ করতে পারেন, তাহলে এরকম ইঞ্জিনিয়ারিং তো আরও হতে পারে। যেমন আমরা যেমন জানি ঢাকা শহরে আমরা ক্যান্টনমেন্টে থাকি, এখানে তো তারেক রহমান সাহেব পাশ করার কোনো গ্রাউন্ডই ছিল না, কোনো মানে ভোটই ছিল না তার পাশ করার মতো। পাশ করছে 4000 ভোটে আমাদের প্রধানমন্ত্রী পাশ করে, 4000 ভোটে দেশের প্রধানমন্ত্রী পাশ করে। কারণ আমি আমার দলীয় হিসাবে তো আমি অস্বীকার করবো, ঠিক আছে, আমি সেটা বলছি না, কিন্তু আমার ভাই প্রমাণ করে দিলেন। আর আমরা একদিন জানতাম বিপ্লব হয়েছে, 5ই আগস্টে বিপ্লব হয়েছে। আজকে আমার ছোট ভাই বললেন না গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের বিপ্লবের তো রাত দিন ফারাক, অবশ্যই রাত দিন ফারাক, অনেক রাত দিন ফারাক। এটা বিপ্লব কে বলে, কারা বলে, না কে বলে কিনা জানি না, কিন্তু আমার এটা আপনি আলোচনা করবো আমরা। যদি গণ অভ্যুত্থান হয়ে থাকে তাহলে তো আমারই ক্ষমতা থাকবে। অভ্যুত্থান হয়েছে, সরকার পরিবর্তন হয়ে গেছে, সেখানে তো সচিবের কি দোষ, পুলিশের আইজির কি দোষ, কর্মচারীদের কি দোষ? অভ্যুত্থান তো হয়েছে উপরে। আর বিপ্লব যদি হয়ে থাকে তাহলে সমস্ত কিছু পরিবর্তন করতে হবে। তো বিপ্লব হয় না, ভেরি গুড, শুনলাম, এখন জানলাম আমরা থেকে, আমি তো তর্ক করছিলাম, আমরা জানলাম বিপ্লব হয় না, অভ্যুত্থান হয়েছে। তো অভ্যুত্থান যদি হয় তাহলে সেই অভ্যুত্থানে জামাত তো স্বাভাবিকভাবেই অংশগ্রহণ করে তার নিজের দলীয় লোকদের এখানে ক্ষমতা বসিয়েছে। অভ্যুত্থান, অভ্যুত্থান মানে কি? আমি নিচে ছিলাম, উপরে উঠে আসছি, এটা তো অভ্যুত্থান। আমার এখান থেকে আমি উঠে আসছি, অভ্যুত্থান অর্থটা কি? আমি অভ্যুত্থান করেছি, করে আমার লোকদেরকে আমি ক্ষমতা বসিয়ে দিয়েছি, আমি আমার ডক্টর ইউনূসকে এনে বসিয়ে দিয়েছি, অভ্যুত্থান। কিন্তু বিপ্লব যদি হইতো তাহলে তো রনি ক্ষমতায় বসতো, কারণ রনি তো রাস্তায় আন্দোলন করেছে, এটা তো আমার বসার কথা না। কাজে এখানে আপনি বলছেন এনসিপি তো পরে দল হয়েছে, জামাতের সঙ্গে আঘাত হয়েছে, কিন্তু এর আগে কি হয়েছে? জামাত এটাকে অভ্যুত্থান বলেছে, আমরা বলছি বিপ্লব। তখন আমি জামাতে ছিলাম না, আমি জামাতে যোগদান করছি ডিসেম্বরে, কিন্তু আমরা অভ্যুত্থান 2 বছর পরে জামাতে যোগদান করছি, কিন্তু আমরা বিপ্লব বলেছি, আমরা বিপ্লব বিশ্বাস করি। আমরা বারবার বলে আসছি বিপ্লবী সরকার হওয়া দরকার ছিল, হয় নাই। আজকে আমার ভাই যেটা বলছেন যে সরকারি কর্মচারীদের কথা ছিল না, এটা কার ব্যর্থতা? যদি কোনো মন্ত্রীর কথা কেউ না শুনে, আমি তো বলবো সেই মন্ত্রীর ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই, কোনো অধিকার নেই। কারণ মন্ত্রীর কথা শুনবে না তার অধীনস্থ কর্মকর্তারা, এই মন্ত্রীকে পালার রাখার, এটা প্রধানমন্ত্রী সাহেবকে অনুরোধ করবো টু কনসিডার ইট। আপনি সচিবকে স্যাক করার আগে মন্ত্রীকে স্যাক করেন, কারণ সচিব তার কথা মানতে বাধ্য। আর এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি অতীতের সরকারকে, অতীতের সরকারি কর্মকর্তাকে, পুলিশের কর্মকর্তাদেরকে তৎকালীন সরকারে আদেশ শোনার জন্য অপরাধী করে থাকেন, তাহলে আজকেও আপনার আদেশ শোনা অপরাধ হবে। আজকেও আপনার কথা মতো কাউকে চাকরি দেওয়া, আপনার কথা মতো কাউকে ঠিকাদারি দেওয়া, আপনার কথা মতো কাউকে বদলি করা, আপনার কথা মতো কাউকে সুযোগ সুবিধা দেওয়া, সেটাও সম অপরাধ হবে। যে অপরাধের জন্য আজকে অনেকে গ্রেফতার হয়েছে, জেলখানা গিয়েছে, অনেক কারণ তারা গুম খুন বা করতে সরকার নির্দেশ দিয়েছে। আজকেও যদি আপনি বলেন যে অমুককে অপমান দেন, অমুককে ঠিকাদারি দেন, শুনতে হবে, তাহলে তো ওই সরকারি কর্মচারী একই অপরাধ করতেছে। তাহলে সে কেন করবে একই অপরাধ? অভ্যুত্থানের পরে বলে বিপ্লবের পরে সে অপরাধ করবে না। আমি অফিসারকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে তারা আজকে মেরুদণ্ড সোজা করে সরকারি কাজ করতে পারতেছে। এই জন্য আমরা বলছিলাম লেটস হ্যাভ এ রিকনসিলিয়েশন এন্ড একটা ট্রুথ কমিশন করা হোক, একটা সুযোগ দেওয়া হোক। তৎকালীন সময়ে অনেকে চাকরি রক্ষা করার জন্য, বাঁচার জন্য অনেক কিছু করতে বাধ্য হয়েছে, ব্যবসা পাতি ব্যবহার করতে বাধ্য হয়েছে। যাদের কিছু ছিল না, যাদের ইউনিভার্সিটিটা হল ছাড়া কিছু ছিল না, মেসে একটা জায়গা ছাড়া কিছু ছিল না, তার তো হারানো কিছু ছিল।